প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে ভিভেটিভ প্রোনাউন। ভিভেটিভ প্রোনাউন হিসাবে আজকে আমি হু, হুম এবং হুজের ব্যবহার নিয়ে আলোচনা করব। বাকিগুলো পরে আমি আলোচনা করব, অর্থাৎ পরের ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটি যদি আপনারা না দেখেন পরের ভিডিওটি বুঝতে আপনাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। এই জন্য অবশ্যই আপনারা আজকের ভিডিওটি দেখবেন। তো দেখেন, আমি প্রথমে ডেফিনিশন দিয়েছি, যে প্রোনাউন কোনো নাউন বা অপর কোনো প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। বাকি দেখেন, এখানে বলেছি বাকি অংশে সম্পর্ক স্থাপন করে, হ্যাঁ, তাকেই রিলেটিভ প্রোনাউন বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি যখন আপনার মামাতো ভাই, খালাতো ভাই বা যেই হোক না কেন নিয়ে আপনি কোথাও গেছেন, তখন সেখানে হয়তো আপনাকে কেউ জিজ্ঞাসা করছে এটি আপনার কে হয়, তখন আপনি বলে দেন রিলেটিভ, অর্থাৎ আত্মীয়, তাই না? এটি কিন্তু বলে দেন। তো তার সাথে আপনার কি আছে, একটা সম্পর্ক আছে। তো রিলেটিভ দিয়ে কিন্তু সেটাই বোঝানো হয়েছে, অর্থাৎ বাক্যের এক অংশের সাথে অন্য অংশের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিন্তু রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয়ে থাকে বা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হয়। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি অ্যান্টিসিডেন্ট নিয়ে একটা ডেফিনিশন দিয়েছি, এটি অনেক ইম্পর্টেন্ট। তো দেখেন, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। ওকে, তো আমি বুঝিয়ে দেবো। দেখেন, এক্সাম্পল আমি দিয়েছি, এক্সাম্পলে বুঝিয়ে দেবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটি সিম্পল বাক্য দিয়েছি এবং দুটি সিম্পল বাক্যকে আমি কিন্তু রিলেটিভ প্রোনাউন দিয়ে সংযুক্ত করেছি। তো দেখেন, এখানে আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। হি ইজ মাই ফ্রেন্ডস ব্রাদার, সে আমার ভাই, বন্ধুর ভাই। সে আমার বন্ধুর ভাই। তো দেখেন, এখানে আই নো দ্য ম্যান অর্থাৎ প্রথম যে সিম্পল বাক্য সেটি কিন্তু বসে গেছে। এরপরে পরের যে সিম্পল বাক্যের সাবজেক্ট হি আছে, এই হি এর পরিবর্তে কিন্তু এখানে হু বসানো হয়েছে, অর্থাৎ দ্বিতীয় যে অংশ রয়েছে সেই অংশের সাবজেক্ট হিসাবেই কিন্তু এখানে হু কাজ করছে। এবং আরেকটি বিষয় আমি বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউন পূর্ববর্তী নাউন বা প্রোনাউন বা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কিন্তু বসে থাকে। তো দেখেন, এখানে দা ম্যান আছে এবং দা ম্যান হচ্ছে ব্যক্তিবাচক, এই জন্য এর পরিবর্তে কিন্তু এখানে হু বসানো হয়েছে। ওকে, অর্থাৎ এই দা ম্যানকে নির্দিষ্ট করতেই হু বসেছে, এটা হচ্ছে মেন কথা। নেক্সট দেখেন, আই স দ্য স্টুডেন্টস দে আর গোয়িং টু স্কুল, সরি, স্কুল না, টু কলেজ। মানে আমি ছাত্রছাত্রীদেরকে দেখেছিলাম তারা কলেজে যাচ্ছিল। ওকে, তো দেখেন, এখানে আই স দ্য স্টুডেন্টস অর্থাৎ প্রথম যে সিম্পল বাক্য সেটি কিন্তু বসে গেছে, কিন্তু এখানে কি হয়েছে, দের পরিবর্তে কিন্তু এখানে হু বসানো হয়েছে, অর্থাৎ হু পরবর্তী কলেজে অর্থাৎ ওয়ার গোয়িং টু কলেজ, এটির কিন্তু সাবজেক্ট হিসাবে কাজ করছে। এবং আরেকটি বিষয় দেখেন, এখানে দ্য স্টুডেন্টস অর্থাৎ এই যে অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্টকে নির্দিষ্ট করছে এবং এই অ্যান্টিসিডেন্ট যেহেতু ব্যক্তিবাচক, এই জন্যই কিন্তু এখানে হু বসানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট দেখেন, নেক্সট এক্সাম্পল। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি। দেখেন, অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বও কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে। তো দেখেন, এখানে দা ম্যান কিন্তু সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে কিন্তু হুয়ের পরে যে ভার্ব ইউজ করা হয়েছে সেটি কিন্তু সিঙ্গুলার হয়েছে। অনুরূপভাবে দেখেন, দ্য স্টুডেন্টস, সেটি হচ্ছে পুরান নাম্বার, এই জন্যই কিন্তু এই যে দেখেন, এই উদাহরণে দ্য স্টুডেন্টস যেহেতু পুরান নাম্বার, এই জন্য কিন্তু হুয়ের পরে ওয়ার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসাতে হবে। নেক্সট দেখেন, ইট ইজ সি হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম এখানে যে অপর কোনো প্রোনাউনের পরে বসে থাকে। তো এখানে প্রোনাউন দিয়ে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি, হয়তো আপনারা ভাবতে পারেন যে নাউন দিয়ে উদাহরণ দিয়েছি কিন্তু প্রোনাউন দিয়ে দিই নাই। হ্যাঁ, এই জন্য আমি এখানে একটা প্রোনাউন দিয়ে উদাহরণ দিয়েছি। তো ইট ইজ সি, ওকে, ইট ইজ সি, এটা হচ্ছে একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, এবং এই পার্সোনাল প্রোনাউনকে হু দিয়ে নির্দিষ্ট করা হচ্ছে এবং এই সি হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট। ওকে, এবং সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্যই কিন্তু এখানে হ্যাজ বসানো হয়েছে। ওকে, নেক্সট দেখেন, এখানে সেম কথাটাই আমি পড়ে দিয়েছিলাম। হ্যাঁ, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়ে থাকে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় ভার্ব সিঙ্গুলার নাম্বার হয়, অ্যান্টিসিডেন্ট যদি পুরান নাম্বার হয় ভার্বও পুরান নাম্বার হয়ে থাকে। তো আমি যেহেতু হু, হুম এবং হুজের ব্যবহার নিয়ে আলোচনা করব, তো সাবজেক্টিভ ফর্ম হিসাবে হু, অবজেক্টিভ ফর্ম হিসাবে হুম এবং পসেসিভ ফর্ম হিসাবে কিন্তু হুজ ইউজ করা হয়, অর্থাৎ হুয়ের অবজেক্টিভ ফর্ম হুম
এবং পসেসিভ ফর্ম হুজ। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেন আলোচনায় অর্থাৎ ইউজ অফ রিলেটিভ প্রোনাউন্স আমি আলোচনা করব, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের যেসব ব্যবহার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখেন হু দিয়ে কিন্তু যে অথবা যারা অর্থ প্রকাশ করা হয়। তো দেখেন এখানে আমি বলেছি পূর্ববর্তী নাউন বা অন্য প্রোনাউনের সাথে সম্পর্ক করতে এবং অ্যান্টিসিডেন্টকে নির্দিষ্ট করতে হু বসে। অলরেডি আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ওকে, তো দেখেন এখানে দ্যাট ইজ দ্য ওম্যান হু কমপ্লেইন্ড এগেনাস্ট মি, ওই হয় মহিলাটি যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল। তো কি করা হয়েছে দেখেন, এই যে এখানে যে হু আছে, এই হু কিন্তু ওম্যানকে ইন্ডিকেশন করছে, অর্থাৎ ওম্যানকে নির্দিষ্ট করতেই কিন্তু এখানে হু বসানো হয়েছে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট হচ্ছে ব্যক্তিবাচক, এই জন্য হু বসেছে। এটাই হচ্ছে মেন কথা। নেক্সট দেখেন আই নো দ্য বয়েজ দে আর নয়জিং। তো দেখেন এই যে কমপ্লেক্স যে বাক্য যেটা সংযুক্ত করেছি সেটাই দেখেন, আমি সিম্পল বাক্য দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আই নো দ্য বয়েজ, অর্থাৎ এখানে বয়েজকে ইন্ডিকেশন করা হচ্ছে, নির্দিষ্ট করা হচ্ছে, এবং বয়েজ হচ্ছে ব্যক্তিবাচক, এই জন্যই কিন্তু এখানে হু বসানো হয়েছে। এবং অ্যান্টিসিডেন্ট যেহেতু পুরান নাম্বার, এই জন্য হু এর পরে যে ভার্ব বসানো হয়েছে সেটি কিন্তু পুরান নাম্বার হয়েছে। ওকে, নেক্সট দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এটি হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, অর্থাৎ 3 ক্লজ বিশিষ্ট বাক্যে গ্যাপের পরে সাবজেক্ট, বিলিভ, থিঙ্ক, ওয়ান্ট, কনসিডার, নো, এইগুলো যদি থাকে তবে রিলেটিভ প্রোনাউন হিসাবে হু বসে থাকে। তো দেখেন উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, আমি কারেক্ট ইনকারেক্ট দুটি দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। হি ইজ এ পারসন হুম আই নো ইজ সিনসিয়ার, এই যে দেখেন হুমের পরে যে আই নো আছে, এটি দিয়ে এটির জন্যই কিন্তু অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যায় এবং ভুল করে বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন আপনারা মানে এই ধরনের আপনাদেরকে যখন এই ধরনের দেওয়া হবে, প্রশ্ন দেওয়া হবে, তখন কিন্তু আপনারা যেই কাজটা করবেন, হুয়ের পরে যে আই নো আছে, ওকে, হুয়ের পরে যে আই নো আছে মনে করবেন যে এটি নাই। হ্যাঁ, এটি নাই মনে করবেন, নাই মনে করেই কিন্তু আপনারা কারেকশন করবেন। তো দেখেন হু ইজ এ পারসন, সরি, হি ইজ এ পারসন হু ইজ সিনসিয়ার, হি ইজ এ পারসন হু ইজ সিনসিয়ার, তো এরকম মনে করবেন। কিন্তু যখন আপনারা এই যে আই নো মনে করবেন, তখন কিন্তু আপনাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। ওকে, আপনাদেরকে কনফিউশন তৈরি করার জন্যই কিন্তু অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এইভাবে দেওয়া থাকে। নেক্সট দেখেন হি ইজ দ্য ম্যান হুম আই থিঙ্ক ক্যান ডু দ্য ওয়ার্ক। তো অনুরূপভাবে দেখেন এখানে মনে করবেন আই থিঙ্ক নাই। ওকে, যেমন দেখেন এখানে উদাহরণ আমি অর্থ একটু বলে দিই। হি ইজ দ্য ম্যান, সে হচ্ছে একজন ব্যক্তি, হু ক্যান ডু দ্য ওয়ার্ক, যে কাজটি করতে পারবে। ওকে, মানে এই ধরনের কিন্তু অর্থ প্রকাশ করবে যদি আই থিঙ্ক না থাকে। হ্যাঁ, তো নেক্সট দেখেন এক্সাম্পল, কিছু এক্সট্রা এক্সাম্পল আমি দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। ইট ইজ রহিম হু ইজ এ ব্যাংকার, রহিম একজন ব্যাংকার। ডু ইউ নো দ্যাট বয় হু হ্যাজ এ ডগ, তুমি কি ওই বালকটিকে চিনো যার একটি কুকুর আছে। দা বয় হু, তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমি নাউনের পরেই কিন্তু হু ইউজ করেছি, অর্থাৎ হু কিন্তু দুইটি ক্লজের মধ্যে বা মাঝখানে কিন্তু ইউজ করি নাই, নাউনের পরেই কিন্তু ইউজ করেছি, এভাবেই কিন্তু ইউজ হতে পারে। ওকে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখেন নেক্সট হুমের ব্যবহার। হুম অর্থ যাকে, যাদেরকে অথবা যারা। তো হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ মি, আস, ইউ, হি, হার, দেম এর পরিবর্তে বসে থাকে। তো উদাহরণ দেখেন, উদাহরণ দেখবে বুঝতে পারবেন। করিম ইজ অ্যান অনেস্ট ম্যান আই মেট হিম ইস্টারডে, করিম একজন সৎ ব্যক্তি, আমি তার সাথে গতকাল সাক্ষাৎ করেছিলাম, তাই না? তো দেখেন এখানে দ্বিতীয় যে সিম্পল বাক্য সেখানে কিন্তু হিম আছে, এই হিমের পরিবর্তেই কিন্তু আপনাদেরকে হুম বসাতে হবে। তো দেখেন কমপ্লেক্স বাক্য, করিম ইজ অ্যান অনেস্ট ম্যান। ওকে, করিম ইজ অ্যান অনেস্ট ম্যান, এবং এখানে কি বসিয়েছি আমি, হুম বসিয়েছি, কার পরিবর্তে, এই যে হিম আছে এই হিমের পরিবর্তেই কিন্তু এখানে হুম বসানো হয়েছে, এবং এই হুম হচ্ছে দ্বিতীয় যে ক্লজটি রয়েছে, এই দ্বিতীয় ক্লজের অবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখেন দ্য পুয়ার রিড এ ভেরি মিজারেবল লাইফ উই শুড হেল্প দেম। তো সেম অবস্থা দেখেন, এটি হচ্ছে একটা সিম্পল বাক্য, অর্থাৎ গরিবেরা কষ্টকর জীবনযাপন করে থাকে, তাই আমাদের কি করা উচিত, উই শুড হেল্প দেম, তাদের আমাদের সাহায্য করা উচিত। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে হোম ইউজ করা হয়েছে কিসের পরিবর্তে, এই যে এখানে যে দেম আছে এই দেমের পরিবর্তেই কিন্তু এখানে
হোম ইউজ করা হয়েছে। তবে এখানে একটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই ধরনের যখন উদাহরণ থাকবে বা হোম দিয়ে যখন দুটি ক্লাস সংযুক্ত করা হবে তখন উভয় ক্লাসের সাবজেক্ট কিন্তু ভিন্ন হবে। তো দেখেন এই যে এখানে আছে করিম এবং হোমের পরে যে সাবজেক্ট আছে আই, এটি আই। হ্যাঁ, অর্থাৎ করিম এবং আই কিন্তু ভিন্ন সাবজেক্ট। অনুরূপভাবে দেখেন দ্বিতীয় যে উদাহরণ এখানে দা পোর আছে এবং এখানে কি আছে হোমের পরে এখানে উই আছে। হ্যাঁ, দুটি সাবজেক্টই কিন্তু আলাদা, তাই না? মানে এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, সাবজেক্ট ভিন্ন হবে। আমি সেটিই বলেছি এখানে। ব্যক্তিবাচক অবজেক্টিভ প্রোনাউনের পরিবর্তে হোম বসে, এক্ষেত্রে উভয় ক্লজের সাবজেক্ট ভিন্ন হয়। এখন দেখেন হুজের ব্যবহার। হুজ অর্থ হচ্ছে যার অথবা যাদের। তো অধিকার বোঝানোর ক্ষেত্রে পসেসিভ ফর্ম মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার এদের পরিবর্তে হুজ বসে থাকে। তো দেখেন উদাহরণ আমি সিম্পল বাক্য দিয়েছি প্রথমে আপনাদের বোঝার সুবিধার্থে। আই নো দ্য ম্যান, আমি ব্যক্তিকে চিনি, হিজ ব্রাদার ইজ এ ডক্টর, তার ভাই একজন ডাক্তার। তো দেখেন এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই নো দ্য ম্যান অর্থাৎ এই যে এখানে হিজ আছে, এই হিজের পরিবর্তেই কিন্তু এখানে পসেসিভ ফর্ম হুজ বসানো হয়েছে। এবং এখানে আপনাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, হুজের পূর্বে যে নাউনটা থাকবে, হুজের পূর্বে যে নাউনটা থাকবে সেই নাউনের সাথেই কিন্তু হুজের পরের নাউনের একটা সম্পর্ক থাকতে হবে, তাই না? সম্পর্ক না থাকলে কিন্তু হবে না, অবশ্যই সম্পর্ক থাকতে হবে। কারণ রোগটিকে চিনি, তাই না? আমি রোগটিকে চিনি, আমি দেওয়া হয় না এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি রোগটিকে চিনি হবে, আমি রোগটিকে চিনি যার ভাই একজন ডক্টর, তাই না? তো দেখেন কার ভাই, এখানে বলা হয়েছে যার ভাই। তো যার ভাই বলতে বোঝানো হয়েছে এখানে রোগটির ভাই, তাই না? অর্থাৎ রোগটির সাথে কিন্তু ব্রাদারের একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এই বিষয়টাই আমি বোঝাতে চেয়েছিলাম। নেক্সট দেখেন, আই নো দ্য স্টুডেন্টস দেয়ার মার্কস আর দ্য হাইস্ট। আমি কি করি, আমি ছাত্রছাত্রীদেরকে চিনি, তাদের মার্কস কি সর্বোচ্চ, অথবা তারা সর্বোচ্চ মার্ক পেয়েছে, এরকমই তথ্য প্রকাশ করে থাকে। তো নেক্সট দেখেন, আই নো দ্য স্টুডেন্টস, আমি ছাত্রছাত্রীদেরকে চিনি, হুজ মার্কস আর দ্য হাইস্ট। আমি ছাত্রছাত্রীদেরকে চিনি যাদের মার্কস সর্বোচ্চ অথবা সবচেয়ে বেশি। তো কি হয়েছে এখানে দেখেন, এখানে দেয়ারের পরিবর্তে কিন্তু এখানে পসেসিভ ফর্ম কিন্তু হুজ বসানো হয়েছে এবং স্টুডেন্টসের সাথে হুজের পরে যে নাউন আছে মার্কস, এই মার্কসের কিন্তু সম্পর্ক রয়েছে, অর্থাৎ স্টুডেন্টসের মার্কস, তাই না? ছাত্রছাত্রীদের মার্কস, অর্থাৎ ছাত্রছাত্রীদের সাথে মার্কসের সম্পর্ক রয়েছে। আমি যেটি বোঝাতে চেয়েছি যে হুজের পূর্বে অর্থাৎ অ্যান্টিসিডেন্টের সাথে প্রধানত হুজের পরে যে নাউনটা থাকবে, অ্যান্টিসিডেন্টের সাথে হুজের পরে যে নাউনটা থাকবে সেই নাউনের সম্পর্ক থাকতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক।